আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি তাহমিনা আক্তার, সহকারী শিক্ষক, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে আমরা এখন পড়াশোনায় চলে আসি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এর চতুর্থ অধ্যায়ের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করব। এখানে মাৎস্যন্য ন্যায় ও পাল বংশ, আমি এর পরবর্তী অংশ থেকে আজকে আলোচনা করব। এর আগে আলোচনা করেছিলাম গোপাল পর্যন্ত। আজকে আমি ধর্মপাল নিয়ে আলোচনা করব। ধর্মপাল 781 থেকে 821 খ্রিস্টাব্দ বাংলার সিংহাসনে বসেন। পাল রাজাদের মধ্যে তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ। বাংলা ও বিহার ব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত ছিল। উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে এ সময় তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। একটি বাংলার পাল, অন্যটি রাজপুতনার গুর্জর প্রতিহার ও তৃতীয়টি দাক্ষিণাত্যর রাষ্ট্রকূট। ইতিহাসে এ যুদ্ধ ত্রিশক্তির সংঘর্ষ বলে পরিচিত। 8 শতকের শেষ দিকে এ যুদ্ধ শুরু হয়। প্রথম যুদ্ধ হয়। এ যুদ্ধে ধর্মপাল পরাজিত হন। তবুও ধর্মপাল এ সময় বাংলার বেশ কিছু বাইরের অঞ্চল জয় করেছিলেন। ধর্মপাল কনৌজ অধিকার করেন। ধর্মপাল উত্তর ভারতে আধিপত্য বিস্তারের সুযোগ লাভ করেন। কেউ মনে করেন ধর্মপাল নেপালও জয় করেছিলেন। তিনি প্রায় 40 বছর 781 থেকে 821 খ্রিস্টাব্দ রাজত্ব করেন। পিতার মতো ধর্মপাল ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পাল রাজাদের মধ্যে তিনি সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমেশ্বর মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। ধর্মপাল ভাগলপুরের 24 মাইল পূর্বে তিনি একটি বৌদ্ধবিহার বা মঠ নির্মাণ করেন। বিক্রমশীল তার দ্বিতীয় নাম বা উপাধি অনুসারে এটি বিক্রমশীল বিহার নামে খ্যাত ছিল। নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানেও ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এটি সোমপুর বিহার নামে পরিচিত। ধর্মপাল বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য 50টি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। রাজ্য হিসেবে সকল ধর্মাবলম্বী প্রজার প্রতি সমান পৃষ্ঠপোষকতা ছিল পাল যুগের একটি বৈশিষ্ট্য। অন্যান্য ধর্মের প্রতি ধর্মপালের কোনো বিদ্বেষ ছিল না। রাজার ব্যক্তিগত ধর্মের সঙ্গে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। প্রতিটি ধর্মের লোক যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেদিকে খেয়াল রাখতেন। প্রাচীন বাংলার ইতিহাসে ধর্মপাল ছিলেন শ্রেষ্ঠ শাসকদের অন্যতম। 50 বছর পূর্বে যে দেশ অরাজকতা ও অত্যাচারের লীলাভূমি ছিল, তার নেতৃত্বে সে দেশ প্রবল শক্তিশালী হয়ে উত্তর ভারতে প্রভুত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল 821 থেকে 861 খ্রিস্টাব্দ সিংহাসনে বসেন। তিনি পিতার যোগ্য উত্তরসূরি ছিলেন। পিতার মতো তিনিও বাংলার রাজ্যসীমা বিস্তারে সফল হন। উত্তর ভারতের বিশাল অঞ্চল তার অধিকারে এসেছিল। উড়িষ্যা ও কামরূপের উপর তিনি আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিলেন। এ সময়ে পাল রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল। দেবপাল বৌদ্ধ ধর্মের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। মগধের বৌদ্ধ মঠগুলোর তিনি সংস্কার সাধন করেন। দেবপাল বিদ্যা ও বিজ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বিভিন্ন দেশের বৌদ্ধ পণ্ডিতগণ তার রাজসভা অলঙ্কৃত করতেন।
দেবপালের পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় তখন সমগ্র এশিয়ায় বৌদ্ধ সংস্কৃতির প্রধান প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল। দেবপালের মৃত্যুর পর থেকে পাল সাম্রাজ্যের পতন শুরু হয়। তার মৃত্যুর পর কয়েকজন দুর্বল চেতা ও অকর্মণ্য উত্তরাধিকারী সিংহাসনে বসেন। তারা পাল সাম্রাজ্যের গৌরব ও শক্তি অব্যাহত রাখতে পারেননি। ফলে পাল সাম্রাজ্য ক্রমেই পতন। প্রথম বিগ্রহপালের পুত্র নারায়ণ পাল দীর্ঘকাল 866 থেকে 920 খ্রিস্টাব্দ রাজত্ব করেন। তিনি একজন দুর্বল শাসক ছিলেন। ফলে তার রাজত্বকালে পাল সাম্রাজ্যের সীমা ছোট হতে থাকে। পাল সাম্রাজ্য যখন ধ্বংসের মুখে, তখন আশার আলো নিয়ে এগিয়ে এলেন দ্বিতীয় বিগ্রহপালের সুযোগ্য পুত্র প্রথম মহিপাল। মহিপাল পাল সাম্রাজ্যের পূর্ণ প্রতিষ্ঠা করেন। এরপর তিনি রাজ্য বিজয়ে মনোযোগ দেন। তার সাম্রাজ্য পূর্ববঙ্গ থেকে বারাণসী এবং মিথিলা পর্যন্ত বিস্তার লাভ করেছিল। মহিপাল বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। মনে প্রাণে তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের উদার পৃষ্ঠপোষক। পুরাকীর্তি রক্ষায় তিনি যত্নবান ছিলেন। মহিপাল জনকল্যাণ কাজের প্রতিও মনোযোগী ছিলেন। বাংলার অনেক দিঘি ও নগরী এখনো তার নামের সঙ্গে জড়িয়ে আছে। তিনি অসংখ্য শহর প্রতিষ্ঠা ও দিঘি খনন করেন। জনহিতকর কাজের মাধ্যমেই মহিপাল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মহিপাল 50 বছরের রাজত্বকালে পাল বংশের সৌভাগ্য রবি আবার উদিত হয়েছিল। এজন্যই ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবে। মহিপাল কোনো যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারেননি। তাই তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সাম্রাজ্য ভেঙে যেতে শুরু করে। পাল বংশের দুর্ভাগ্য, রামপালের পরবর্তী শাসকগণ ছিলেন অত্যন্ত দুর্বল। ফলে তাদের পক্ষে পাল বংশ ধরে রাখা সম্ভব ছিল না। অবশেষে 12 শতকের দ্বিতীয় ভাগে বিজয় সেন পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটিয়ে বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠা করেন। আমরা তখন পাল বংশ নিয়ে আলোচনা করলাম। এখন আমি দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য নিয়ে আলোচনা করব। দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য। পাল যুগের অধিকাংশ সময়েই দক্ষিণ পূর্ব বাংলা স্বাধীন ছিল। তখন এই অঞ্চলটি ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। এখন আমি খড়গ বংশ নিয়ে আলোচনা করছি। খড়গ বংশ 7ম শতকের দ্বিতীয়ার্ধে মগধ ও গৌড়ে পরবর্তী গুপ্ত বংশীয় রাজারা প্রভুত্ব স্থাপন করেন। এ সময় খড়গ বংশের রাজারা দক্ষিণ পূর্ব বাংলায় একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তাদের রাজধানীর নাম ছিল কর্মান্ত বাসক। খড়গ বংশটি আলোচনা করলাম। এখন আমি দেব বংশটি আলোচনা করব। দেব বংশ। খড়গ বংশের শাসনের পর একই অঞ্চলে 8ম শতকের শুরুতে দেব বংশের উত্থান ঘটে। এ বংশের 4 জন রাজার নাম পাওয়া যায়। তাদের রাজধানী ছিল দেব পর্বতে। কুমিল্লার নিকট ময়নামতির কাছে ছিল এ দেব পর্বত। আমি দেব বংশ নিয়ে আলোচনা করলাম। এখন আমি কান্তিদেবের রাজ্য নিয়ে আলোচনা করব। দক্ষিণ পূর্ব বাংলার হরিকেল জনপদে 9ম শতকে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। এ রাজ্যের রাজা ছিলেন কান্তিদেব। তার পিতা ছিলেন ধনদত্ত ও পিতামহ ভদ্রদত্ত। বর্তমান সিলেট কান্তিদেবের রাজ্যভুক্ত ছিল। তার রাজধানীর নাম ছিল বর্ধমানপুর। কান্তিদেবের গড়া রাজ্যের পতন হয় এবং এ চন্দ্রবংশের হাতে। আমি কান্তিদেবের রাজ্য আলোচনা করলাম। এখন আলোচনা করব
চন্দ্রবংশ। চন্দ্রবংশ দক্ষিণ পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ ছিল চন্দ্রবংশ। 150 বছর এ বংশের রাজারা শাসন করেন। চন্দ্রবংশের প্রথম নৃপতি পূর্ণচন্দ্র ও তার পুত্র সুবর্ণচন্দ্র রোহিতগিরির ভূস্বামী ছিলেন। সুবর্ণচন্দ্রের পুত্র ত্রৈলোক্য চন্দ্রই এ বংশের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করেন। তার উপাধি ছিল মহারাজা ধীরাজ। ত্রৈলোক্য চন্দ্রের সুযোগ্য উত্তরাধিকারী ছিলেন তার পুত্র শ্রীচন্দ্র। তার শাসনামলে চন্দ্র বংশের প্রতিপত্তি উন্নতির চরম শিখরে পৌঁছে। তিনি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। তার রাজত্বকালে চোলরাজ রাজেন্দ্র চোল ও কলচুরিরাজ কর্ণ বঙ্গ আক্রমণ করেন। এই দুই বৈদেশিক আক্রমণ চন্দ্র রাজার ক্ষমতা হ্রাস করে তাদের শাসনের পতন ঘটায়। এতক্ষণ আমরা চন্দ্রবংশ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা বর্মবংশ নিয়ে আলোচনা করব। 11 শতকের শেষ ভাগে পাল রাজশক্তি দুর্বল হয়ে পড়লে দক্ষিণ পূর্ব বাংলায় বর্ম উপাধিধারী এক রাজবংশের প্রতিষ্ঠা হয়। বঙ্গদেশে যিনি এ বংশের ভিত্তি প্রতিষ্ঠা করেন তিনি হলেন বজ্রবর্মার পুত্র জাতবর্মা। বর্মাদের রাজধানী ছিল বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। জাতবর্মার পর তার জ্যেষ্ঠ পুত্র হরিবর্মা একটানা 46 বছর রাজত্ব করেন। সেন বংশ, এরপর আমি সেন বংশ আলোচনা করব। পাল বংশের পতনের পর 12 শতকের দ্বিতীয় ভাগে বাংলাদেশে সেন বংশের সূচনা হয়। তাদের আদি নিবাস ছিল দক্ষিণাত্তর কর্ণাট। কেউ কেউ মনে করে তারা ছিলেন ব্রহ্ম ক্ষত্রিয়। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। হেমন্ত সেনের মৃত্যুর পর তার পুত্র বিজয় সেন সিংহাসনে আরোহণ করেন। তার এই সুদীর্ঘ রাজত্বকালেই সেন বংশের শাসন শক্তিশালী ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত হয়েছিল। বিজয় সেন বর্ম রাজাকে পরাজিত করে পূর্ব দক্ষিণ বাংলা সেন অধিকারে নিয়ে আসেন। হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুর ছিল বিজয় সেনের প্রথম রাজধানী। দ্বিতীয় রাজধানী স্থাপন করা হয় বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। বিজয় সেন পরম মহেশ্বর, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন। সেন বংশের অধীনেই সর্বপ্রথম সমগ্র বাংলা দীর্ঘকাল ব্যাপী একক রাজার অধীনে ছিল। ধর্মের দিক থেকে বিজয় সেন ছিলেন শৈব। বিজয় সেনের পর সিংহাসন আরোহণ করেন তার পুত্র বল্লাল সেন। তার রাজত্বকালে তিনি শুধু পিতৃ রাজ্য রক্ষাই করেননি, মগধ ও মিথিলা ও সেন রাজভুক্ত করে সেন শাসন শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যভার অর্পণ করে। বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিজ্ঞানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। তার একটি বিরাট গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসেবে সংস্কৃত সাহিত্য তার দান অপরিসীম। তিনি দান সাগর ও অদ্ভুত সাগর নামে 2টি গ্রন্থ রচনা করেন। বল্লাল সেন তন্ত্র হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। অনেকে মনে করেন তিনি হিন্দু সমাজকে নতুন করে গঠন করায় উদ্দেশ্য কৌলীন্য প্রথা
প্রবর্তন করেছিলেন। বল্লাল সেনের পর তার পুত্র লক্ষণ সেন প্রায় ৬০ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। পিতা ও পিতামহের ন্যায় লক্ষণ সেনও সুদক্ষ যোদ্ধা ছিলেন। ১১৯৬ খ্রিস্টাব্দে বর্তমান সুন্দরবন অঞ্চলে ডোমন পাল বিদ্রোহী হয়ে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। লক্ষণ সেন নিজেও সুপণ্ডিত ছিলেন। পিতার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর তিনি সমাপ্ত করেছিলেন। লক্ষণ সেন পিতা ও পিতামহের শৈব ধর্মের প্রতি অনুরাগ ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন বলে ধারণা করা হয়। ১৩ শতকের প্রথম দিকে মুসলমান সেনাপতি বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করেন। বৃদ্ধ লক্ষণ সেন কোনো প্রতিরোধ না করে নদীপথে পূর্ববঙ্গের রাজধানী বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর আশ্রয় গ্রহণ করেন। দক্ষিণ পূর্ব বাংলায় অবস্থান করে লক্ষণ সেন আরও ২-৩ বছর রাজত্ব করেন। লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়েই বাংলায় সেন শাসনের অবসান ঘটে। আমরা তখন সেন বংশ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। গুপ্ত শাসনের পূর্বে প্রাচীন বাংলার রাজ্য শাসন পদ্ধতি সম্বন্ধে সঠিক কোনো বিবরণ জানা যায় না। এদেশে গুপ্ত শাসন প্রতিষ্ঠার পূর্বে কৌম সমাজ ছিল সর্বে সর্বা। তখন রাজা ছিল না, তখন কোনো রাজা ছিল না, রাজত্ব ছিল না, তবুও শাসন পদ্ধতি সামান্য মাত্রায় ছিল। তখন মানুষ একসাথে বসবাস করত। বাংলায় এই কৌম ব্যবস্থা চিরস্থায়ী হয়নি। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের পূর্বেই বাংলায় কৌমতন্ত্র ভেঙে গিয়ে রাজতন্ত্রের পূর্ব বিকাশ ঘটেছিল। ২-৩ শতকে উত্তরবঙ্গে মৌর্য সাম্রাজ্যর অন্তর্ভুক্ত হয়েছিল। বাংলায় মৌর্য শাসনের কেন্দ্র ছিল পুণ্ডনগর, বর্তমান বগুড়ার ৫ মাইল দূরে মহেস্থানগড়ে। ধীরে ধীরে বাংলার সর্বত্র গুপ্ত সম্রাটদের শাসন চালু হয়। বাংলাদেশের যে অংশ সরাসরি গুপ্ত সম্রাটদের অধীনে ছিল তা কয়েকটি প্রশাসনিক বিভাগে বিভক্ত ছিল। সবচেয়ে বড় বিভাগের নাম হলো ভুক্তি। গুপ্ত সম্রাট নিজে ভুক্তি শাসনকর্তা নিযুক্ত করতেন। ৬ষ্ঠ শতকে উত্তর পশ্চিম বাংলায় গুপ্ত বংশের শাসন শেষ হয়ে যায়। বঙ্গ স্বাধীন ও আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। গুপ্তদের সময়ে রাজতন্ত্র ছিল সামন্ত নির্ভর। এ আমলে তার পরিবর্তন হয়নি, বরং সামন্ততন্ত্রই আরও প্রসার লাভ করেছে। গুপ্ত রাজাদের মতো বাংলার সামন্ত রাজাগণ মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করতেন। রাজ্যের সকল প্রকার শাসন কার্যের জন্য কতগুলো নির্দিষ্ট শাসন বিভাগ ছিল। এর প্রতিটি বিভাগের জন্য একজন অধ্যক্ষ নিযুক্ত থাকতেন। কেন্দ্রীয় সরকারের আয়ের বিভিন্ন উৎস ছিল। এর মধ্যে নানা প্রকার কর ছিল প্রধান। উৎপন্ন শস্যের উপর বিভিন্ন ধরনের কর ধার্য হতো। এটিও রাষ্ট্রীয় আয়ের একটি অন্যতম উৎস ছিল। গুপ্তদের মতো পালদের সময়েও সামন্ত রাজাদের উল্লেখ পাওয়া যায়। এদের নানা উপাধি ছিল। পাল রাজ্য যে শাসন পদ্ধতি প্রচলিত হয়েছিল তা পরবর্তী সময়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ ও সেন রাজত্বকালে রাষ্ট্র শাসনের আদর্শ হিসেবে স্বীকৃতি লাভ করে। এই ছিল প্রাচীন বাংলার শাসন পদ্ধতি। এতক্ষণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করলাম।
আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে মনোযোগ দিয়ে পড়াগুলো শিখে নেবে। এখন আমি তোমাদের কিছু বাড়ি কাজ দিচ্ছি, সেই বাড়ি কাজগুলো তোমরা বাড়িতে শিখবে এবং লিখবে। বহু নির্বাচনী প্রশ্ন উত্তর শিখবে, সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো শিখবে। তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং মনোযোগ দিয়ে পড়াগুলো শিখবে। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।